অদিতি শুনে প্রশ্নবোধক গলায় বলল, কিন্তু ভাইয়া, তার তো এখন হসপিটালে থাকার কথা। আমি হসপিটালের দিকেই যাচ্ছিলাম এখন। ইমন অতিষ্ঠ গলায় ধ্রুবর নামে বলল, কি আর বোঝাবো তোমাকে? ওটা ধ্রুব অদিতি, ওর মতিগতি বোঝা কার সাধ্য? সমস্যা নেই, ধীরে ধীরে চিনে যাবে তুমি। এখন যাও, ওর রাগটা কমিয়ে দিয়ে আসো, না হলে ওর বাবার আজ আর রক্ষে নেই ওর কাছ থেকে। অদিতি সঙ্গে সঙ্গে ইমনকে শান্ত করতে বলল। জি ভাইয়া, আমি যাচ্ছি, চিন্তা করবেন না। বৃষ্টি নেমেছে মেঘলা আকাশ চিরে। নদীর তীর জুড়ে কুয়াশার মতন ধোয়া, বাতাসে ভিজে যাওয়া মাটির গন্ধ। ধ্রুব বাইক থেকে নেমে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। ভেজা চুলগুলো তার কপালে লুটিয়ে পড়েছে, শার্ট ভিজে গায়ে সেটে গেছে। বাইরেটা যতটা শান্ত দেখাচ্ছে, চোখে ঠিক ততটাই ঝড়ের মতো রাগ আর হতাশার ছাপ। ও ইমনের কাছে এসব আশা করেনি। সৌরভ ইয়ামিনের দয়া ওর চায় না, সৌরভ ইয়ামিন ওর কিচ্ছু না, নাথিং। ধ্রুব আজ অব্দি যা পেয়েছে সব নিজের জোরে পেয়েছে, অদিতিকেও তাই। অথচ অদিতিকে পাওয়ার পেছনে অর্ধেক হাত যে সৌরভের, সেটা মানতেই চাইছে না ধ্রুব। হঠাৎ অদিতি ছাতা হাতে দাঁড়িয়েছে ধ্রুবর পেছনে। ওখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এখানে কি করছেন ধ্রুব? ঠান্ডা লাগবে, ছাতার নিচে আসুন। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা অদিতির কণ্ঠে অনুনয়, চিন্তিত ও ধ্রুবর জন্যে। ধ্রুব ভিজছে, ওর নাকের পাটা লাল টকটকে, চোখ মারাত্মক লাল হয়ে আছে, আর জ্বর উঠবে নির্ঘাত। অদিতি আবারও বলল একই কথা। ধ্রুব, জেদ কেন দেখাচ্ছেন? ছাতার নিচে আসুন প্লিজ। ধ্রুব যেন শুনতেই পায়নি, তার কপালের শিরাগুলো উত্তেজনায় টান টান হয়ে আছে। অদিতি আবার ডাকলো, ধ্রুব। ব্যাস এটুকুই। ধ্রুব সঙ্গে সঙ্গে পেছন ফিরে অদিতির দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ওর ছাতা ছুঁড়ে ফেলে দুহাত চেপে ওর বাহু শক্ত ভঙ্গিতে। অদিতি ভয় পেয়ে গেল, চোখ ছোট ছোট করে ধ্রুবর রাগী সত্তা দেখতে থাকলো। ধ্রুব চিৎকার করে বলল, তুমি এখানে কেন? ওই লোকটা তোমাকেও ইউজ করেছে, রাইট? খবরদার অদিতি, তুমি ধ্রুবকে ভালোবেসেছো। আমার পরিবার তোমার কাছে কিচ্ছু না, তুমি শুধু আমার কথা শুনবে, অন্য কারো না। কেউ তোমাকে উস্কে দিলে আই সোয়ার আমি তাকে খুন করে ফেলবো। অদিতি কিছুটা হতভম্ব হলেও নিজেকে সামনে নিয়ে কম্পিত গলায় বলল, ধ্রুব, ঠান্ডা হন। কি হয়েছে আপনার? কে উস্কাবে আমায়? ধ্রুব থেমে গেল। অদিতির ভয়ার্ত মুখের দিকে চেয়ে ওর অপরাধ বোধ হলো হঠাৎ। ধ্রুব ওকে ছেড়ে দিয়ে সরে গিয়ে দুহাতে মুখ চেপে ধরে জোরে সোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি সব দেখতে থাকে, তারপরও অনেকটা সাহস নিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনার রাগ দেখুন, আকাশেরও সহ্য হয়নি, তাই কেঁদে ফেলেছে। ধ্রুব মুখ থেকে হাত সরালো, অদিতির দিকে চেয়ে রইল। মিনিট কয়েক কেটে গেল। ধ্রুব এখন নিজের কপাল হাত দিয়ে চেপে ধরেছে। অদিতি ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখে চেপে রাখা হাতটা ধরল। অদিতি আলতো করে ধ্রুবর হাতটা মুখ থেকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল, আপনি আমার প্রেমিক ধ্রুব, ব্যাস এইটুকুই আমি জানি আপনার ব্যাপারে। আমাকে আর বাদ বাকি কে কি বললো আমি জানি না, জানতে চাইনি কোনোদিন। ধ্রুব তাকিয়ে রইল অদিতির গোলগাল মুখের দিকে। ধ্রুবর প্রতি অদিতির আকর্ষণ ধ্রুবকে আবারও মুগ্ধ করল। ধ্রুবর তার রাগ হতাশা যেন ধুয়ে যেতে লাগলো বৃষ্টির জলে। অদিতির চোখে ভরসা, ভালোবাসা, যা ধ্রুব এতদিন খুঁজে ফিরেছে। বৃষ্টির শব্দ আরও তীব্র হয়ে উঠল। দুজনেই দাঁড়িয়ে রইল নদীর পাড়ে, যেন এই মুহূর্তটুকু থমকে গেছে। আকাশের গর্জনে পুরো পরিবেশ যেন কেঁপে উঠছে। হঠাৎ এক বিরাট বাজ পড়তে অদিতি আচমকা ভয়ে ধ্রুবর পিঠ খামচে ওকে জড়িয়ে ধরে ফেলল। অদিতি ধ্রুবর বুকে মুখ গুজে চোখ মুখ শক্ত করে রেখেছে। ধ্রুব এমন ব্যবহারে থমকে গেল। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল যেন। ধ্রুব মাথাটা নামিয়ে অদিতির মুখের দিকে তাকালো। বৃষ্টির জল বেয়ে নামছে অদিতির মুখের কোণে, ওর মুখে ভয়ের রেখা স্পষ্ট। ধ্রুব আবার আকাশের দিকে তাকালো। আকাশ চিরে বিদ্যুৎ নেমে আসছে, আর বৃষ্টির ধারা যেন আজ থামার নামই নিচ্ছে না। যেন সুযোগ করে দিচ্ছে দুজন যেন আরো আরো কাছে আসে। যতটা কাছে আসলে আর ফিরে যাওয়া যায় না। ধ্রুবর ভেতর যেন এক নিষিদ্ধ ঝড় বইছে। এই পরিবেশ, এই মুহূর্ত, সবকিছু তার ভেতরের সুপ্ত ইচ্ছেগুলোকে উস্কে দিচ্ছে। কিছু নিষিদ্ধ অনুভূতি তাকে গ্রাস করতে চাইছে। ধ্রুব ধীরে ধীরে অদিতির পিঠে হাত রাখলো, তারপর শক্ত করে তাকে নিজের দিকে টেনে নিল। ভিজে কাপড়ের ভেতর দিয়ে তাদের শরীরের উষ্ণতা ছড়িয়ে পড়ছে। একে অপরকে জড়িয়ে রইল অনেকক্ষণ। ধ্রুব কিছু সময় পর ধীরে ধীরে অদিতির ঘাড়ের ওপর ঝুঁকলো। তার ভেজা চুল সরিয়ে নরম ঘাড়ে আলতো করে একটা চুমু খেতেই অদিতি চমকে উঠে ধ্রুবকে ছেড়ে দুপা পিছিয়ে গেল। ধ্রুব দাঁড়িয়ে রইল, তার চোখে এক অদ্ভুত নেশা খেলা করছে।
অদিতি নিঃশব্দে ধ্রুবর দিকে তাকিয়ে আছে, তার চোখে আতঙ্ক, বিভ্রান্তি। ভয়ে ও ঘাটটা এক হাতে চেপে ধরে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে অস্থির শ্বাস ফেলতে লাগলো। ধ্রুব এসব দেখে না। ওর কাছে মনে হচ্ছে হয়তোবা অদিতি লজ্জা পাচ্ছে। ও ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, অদিতির কোমর আলতো করে ধরে ওকে আবার নিজের কাছে টানলো। অদিতির ঠোঁট কাঁপছে, বুক ধড়ফড় করছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে কিছু একটা ভুল হতে যাচ্ছে। ধ্রুব অদিতির ভেজা ঠোঁটের দিকে একবার চেয়ে দেখলো কি নেশা লেগে আছে ওই কোমল ঠোঁটে। ধ্রুবকে আচ্ছন্ন করে দিচ্ছে যেন। ধ্রুব এবার অদিতির চোখের দিকে তাকিয়ে ঝুঁকে ফিসফিস করে বলল, আই ক্যান রেসিস্ট মাই সেলফ অদিতি, ক্যান আই কিস ইউ জাস্ট একবার? অদিতির সারা গা এই এক কথাতেই যেন জমে গেল। তার মুখ শুকিয়ে গেছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। ধ্রুব অদিতির নীরবতাকে আবারও ওর লজ্জা ওর সম্মতি ভেবে ভুল করে বসল। ধীরে ধীরে ধ্রুব এগিয়ে আসতে অদিতির তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। অদিতির চোখ খিচে ধ্রুব শার্টের বুক পকেটের অংশ শক্ত করে নিজের মুষ্টিতে চেপে রেখেছে। তাকে আটকাতে চাইছে, কিন্তু তার হাতে যেন আর এক ফোঁটা শক্তি বেঁচে নেই। ঠিক যখন তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই করছে, আবেশে ধ্রুব নাস্তানাবুদ, ঠিক তখনই অদিতি আচমকা ধ্রুবকে শক্ত করে ধাক্কা দিল। ধ্রুব চোখ খুলে কয়েক কদম পিছিয়ে গেল, হতভম্ব হয়ে তাকালো অদিতির দিকে। অদিতির চোখের রাগ এই প্রথম ধ্রুবকে ওর অসহ্য লাগছে। অদিতির চোখে জল টলমল করছিল। ও ধ্রুবর হতভম্ব চোখ দুটোর দিকে চেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কোনো শহরের মেয়ে নই। এসব স্পর্শ, কিস, আমার কাছে এসব আশা করবেন না। আপনার কাছে আমাকে ব্যাকডেটেড লাগতে পারে, মনে হতে পারে আমি কোনো গাইয়া মেয়ে, কিন্তু কিন্তু ধ্রুব, আমি অনেক ভীতু এসব ব্যাপারে। আমি আসি। অদিতির গলা কাঁপছে। ও দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ফেলল। ধ্রুব দাঁড়িয়ে আছে, ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না এসব হচ্ছিল কি। অদিতির ইচ্ছার বিরুদ্ধে শেট। মনে মনে ধ্রুবর অপরাধ বোধ হলেও মস্তিষ্কে যেন চেপে ধরেছে অদিতি তাকে ধাক্কা দিয়েছে, ওকে অপমান করেছে। অদিতি কেন শুরুতে মানা করেনি, কেন চুপ ছিল? তাহলে ধ্রুব এতদূর নিশ্চয়ই আঘাত না। অদিতির চুপ থাকাকে ধ্রুবর সম্মতি ভেবেছে, এটাতে ধ্রুবর দোষ কোথায়? রিলেশনশিপে তো এসব নর্মাল। তারপর ধ্রুব থামলো হঠাৎ। দোষ কি অদিতি? হয়তোবা ওই এগিয়েছে। ধ্রুব থামলো, চোখ বুঝে অন্য পাশে ঘুরে গেল। মনে মনে কঠোর সিদ্ধান্ত নিল, আজ থেকে ও অদিতিকে ছোবে না, এক ফোঁটাও না। দুপুর পেরিয়ে বিকেল হয়েছে। পাশেই কোনো মসজিদে আসরের আজান হচ্ছিল। বৃষ্টি কমেছে সেই কখন। আকাশ তখনও মেঘলা। অদিতি ভেজা গায়ে কোনো রকম শাল পেঁচিয়ে ছোট ছোট পা ফেলে হোস্টেলের করিডোর থেকে রুমের দরজার সামনে দাঁড়িয়ে জোরে এক নিঃশ্বাস ফেলল। গায়ে ভেজা জামা, লম্বা কোমর ছড়ানো চুল কয়েকটা কপালের কাছে লেপটে গেছে, অথচ চোখ দুটো যেন বৃষ্টির চেয়েও ভারী, অস্থির। দরজা ছেড়ে ভেতরে ঢুকলো অদিতি। ঘরটা অন্ধকার, রুমে তানিয়া নেই। অদিতি ভেজা গায়ে রুমে ঢুকে দরজায় সিট কিনে দিল। তারপর দৌড়ে জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে দেখলো ধ্রুব বাইকের সিটে বসে সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। সাদা শার্টটা ভিজে চুপচুপ হয়ে আছে, কয়েকবার হাঁচিও দিচ্ছে। অদিতি তাকিয়ে রইল। হঠাৎ ধ্রুব সিগারেট ধোঁয়া ওড়াতে ওড়াতে ওপরের দিকে তাকালো। অদিতি ওকে তাকাতে দেখে মুহূর্তেই সরে গেল জানালার আড়াল থেকে। ধ্রুব এলোমেলো পর্দা নড়াচড়া দেখে যা বোঝার বুঝে গেল। ও আর তাকালো না একবারের জন্যেও। একটা ম্লান হাসি দিয়ে সিগারেট ফেলে বাইকে স্টার্ট দিল। বাইকের আওয়াজ শুনে অদিতি দীর্ঘশ্বাস ফেলে জানালার পর্দা টেনে দিল। ধ্রুব রেগে আছে এখনো, কিন্তু অদিতির এখানে দোষটা কি? ধ্রুব কেন বুঝতে চাইছে না ওকে। মন খারাপ করে অদিতি পেছন ফিরতেই দেখে তানিয়া গামছা চুলে পেঁচিয়ে সামনেই দাঁড়িয়ে। ভেজা গায়ে অদিতিকে সন্দেহের দৃষ্টিতে দেখে তানিয়া জিজ্ঞেস করো, কই ছিলি তুই? আর ভিজে এসেছিস? তোর কাছে না ছাতা থাকে সব সময়? অদিতি নজর লুকিয়ে দ্রুত শুকনো কাপড় ড্রয়ার থেকে নিতে নিতে বলল, বাইরে যাওয়া লেগেছে, ছাতা হারিয়ে গেছে। তানিয়া হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। পুরো রুমটা দেখে বলল, তুই রুমের কি অবস্থা করেছিস? এখন গোসল করে আবার সব মুছতে হবে। অদিতি শুকনো জামা কাপড় হাতে নিয়ে বলল, আমার ঠান্ডা লাগছে ভীষণ, ফ্যান চালিয়ে দাও, গোসল করে এসে মুছে দিচ্ছি। অদিতি মাথা নিচু করে শুকনো জামা নিয়ে বাথরুমে ঢুকে গেল। গরম পানির স্পর্শে কিছুটা স্বস্তি পেলেও বুকের ভেতরে সেই অস্থিরতা কমল না। ও অনেকক্ষণ পর জামা বদলে বেরিয়ে গেছে। দেখে তানিয়া ফ্যান চালিয়ে ঘর মুছছে। অদিতি তানিয়ার হাত থেকে ঘর মোছার লাঠি নিয়ে নিজে মোছা শুরু করলো। তানিয়া চুল থেকে গামছা খুলে সেটা মেলে নিয়ে বিছানায় এসে বসল।
ব্যস্ত অদিতির দিকে চেয়ে হাসি মুখে বলল। ধ্রুব ভাইয়ের সাথে ছিলে? অদিতি ঘর মুছতে মুছতে একটু ইতস্তত করে বলল। হুম। তানিয়ার কাছে অদিতিকে ঠিক লাগছে না, ও চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো। সব ঠিক আছে তোদের মধ্যে? তোদের এমন শুকনো লাগছে কেন? অদিতির ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কি বলবে সে? ধ্রুব বয়ফ্রেন্ড হিসেবে ভীষণ রাগী, জেদি। ছোট মোটো অদিতির ধারা তাকে সামলানোই যাচ্ছে না আজকাল। আজ দুপুরে ধ্রুব সেই রাগী চেহারা, কর্কশ কণ্ঠ আর চোখের সেই কঠিন দৃষ্টি যেন এখনো তার সামনে ভাসছে। ধ্রুব এমন কেন? এতটা রাগী কেন হতে গেল? অদিতি বুঝতে পারছে না আদৌ ও ধ্রুবর সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা। কিন্তু অদিতি তো বোকা, মনটা তো পুরোটাই দিয়ে বসেছে ওই রাগী জেদি ধ্রুবকেই। ফ্যান অফ করে দিয়ে অদিতি বিছানায় বসত। ছোট করে একটা শ্বাস ফেলে ফোনটা হাতে নিল। ধ্রুবর এখন অবধি কোনো মেসেজ কল আসেনি। অদিতি মনটা খারাপ করে ফোন রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই ফোনে হঠাৎ বেজে উঠল। বাড়ি থেকে কল এসেছে। কল ধরতেই ওপাশে ফাহিমা বললেন। কি রে, তোকে কল দিচ্ছি দুপুর থেকে, তুই ধরলি না? অদিতি থামলো। কি জবাব দেবে ও? কখনই মিথ্যা না বলা অদিতি এবার মিথ্যাটাই শোনালো তার মাকে। বাইরে ছিলাম মা, ভার্সিটিতে কাজ ছিল। ফাহিমা বললেন। ওহ, ভালো আছিস তো? অদিতি ছোট্ট করে উত্তর দিল। হ্যাঁ, তোমরা? ফাহিমা কিছু বলার আগেই পাশ থেকে ইফাজ ফোনটা কেড়ে নিল তার থেকে। শুরুতেই ভালো মন্দের ধারলো বলে বসল। আই আপু, জানিস আজ গ্রামে বিচার বসেছিল। এই যে রুমা আপা আছে না, করিম চাচার মেয়ে, তাকে সন্দেহ ভাইয়ের সাথে পকড়াও করেছে সে। ফাহিমা নাকি কথা আর বলতে না দিয়ে তৎক্ষণাৎ ইফাজকে থামিয়ে ওর থেকে ফোন কেড়ে নিলেন। ধমকে উঠলেন ছেলেকে ফোনের মধ্যেই। একটা চড় দিব। এই ছেলে, তোর বয়স কত? এসব কথার কি তুই বুঝিস? সব সময় পাকনামি, তোর আব্বারে বলবো? ইফাজ হয়তো চলে গেছে, অথচ এই কথাগুলো আবারও অদিতির কানে আসলো। ভয় আগের ন্যায় অদিতির গলাটা যেন চেপে ধরল। বর্তমান সুখের আশায় অদিতি যে সবচেয়ে বড় ভুল করে বসে আছে। গলার স্বরটা এলোমেলো হয়ে এলো ওর। জিজ্ঞেস করো। হ্যাঁ, সাহেব ভাইদের তো করিম চাচাদের সাথে জমি নিয়ে আগে থেকেই ঝামেলা ছিল। তাহলে এসব? ফাহিমা দীর্ঘশ্বাস ফেললেন। কি ঝামেলা? ছেলে মেয়ে ওরা আগেই লুকিয়ে বিয়ে করে ফেলেছে। আজ তোর বাবা বিচারে ওদের আবারও সবার সামনে বিয়ে দিয়েছে। অদিতির কণ্ঠ ক্ষীণ হয়ে এলো। আর এক ঘরে? ফাহিমা জবাব দিলেন। না রে, এক ঘরে করেনি, বিয়ে তো করেই ফেলেছে। এখন আর কি বিচার করবেন? তাই তোর বাবা শাহেদকে চাকরি নিতে বলে বিয়ে দিয়ে আলাদা থাকতে বলেছেন। গ্রামেই আছে ওরা। তারপর অদিতির আর কিছুই শুনতে পারল না। পুরনো ভয়গুলো আবারও জেগে ধরেছিল ওকে। ফাহিমা নিজের মতো করে অনেকক্ষণ কথা বলে তারপর ফোন কাটলেন। ফোন কেটে যাওয়ার পর অদিতি বিছানায় বসে রইল। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধ্রুব অদিতির সম্পর্কের এই টানাপোড়েনের শেষ কোথায়? অদিতিকে কখনো পরিবারকে লুকিয়ে ধ্রুবকে বিয়ে করার মতো সাহস আদৌ কোনোদিনও করতে পারবে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি আদৌ আছে? জানালার বাইরে আবারও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অদিতির চোখে আবারও পানি জমতে দুহাতে অদিতি চোখ মুছে নিজেকে স্বাভাবিক করল। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর এসব ভেবে কি হবে? বাকি যা হবার দেখা যাবে। অদিতি মলিন হেসে জানালার দিকে তাকালো। জানালার কাছে এখনো টপ টপ করে জমে থাকা ফোঁটাগুলো গলে নামছে। হঠাৎ ওর মনে হলো ধ্রুব এখন কি করছে? ও কি সুস্থ আছে? এমন রাগ নিয়ে বেরিয়ে গেছে, তার উপর ভিজেছে বৃষ্টিতে। ধ্রুব এমনিতেই ঠান্ডা লাগলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে শুনেছে অদিতি। আসার পর রেগে কল করেনি, মেসেজ করেনি। এত রাগই ছেলে। অদিতি না চাইতেও হার মানল। কল লাগালো ধ্রুবর নম্বরে। ওপাশ থেকে একজন মধ্যবয়স্ক লোক কলটা ধরে। সালামু আলাইকুম, কে? অদিতি কিছুটা থামলো। কে কল ধরেছেন বোঝার চেষ্টা করলো, তারপরও জবাব দিল। ওয়ালাইকুম সালাম, এটা ধ্রুব। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে কথা ফোটাবার আগেই বললেন। জি, ধ্রুব স্যারের নম্বর এটা। আমি হারুন, ধ্রুব স্যারের বাসায় কাজ করি। আপনি কেডা? অদিতি কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, ফ্রেন্ড। হারুন চিন্তিত গলায় বললেন, ও ফ্রেন্ড। আপা, স্যার খুব জ্বরে ভুগছেন, শুয়ে কাতরাচ্ছেন। আমি জলপটি দিচ্ছি তারে। বড় স্যার বিদেশে, বাড়িতে কেউ নাই।
আপনারা কেউ এসে দেখা যান উনারে। অদিতি মুহূর্তেই ব্যাকুল হয়ে গেল। হবে না জ্বর? গতকাল এত বড় অ্যাক্সিডেন্ট করে 2 দিন যায়নি, আজ আবার ঝুম বৃষ্টিতে ভেজা। অদিতি চিন্তা নিয়ে বলল, জ্বর? কখন থেকে জ্বর? বাইরে থেকে আসবার পর থেকেই মুখটা নাল হয়ে গেছে, কয়েকবার বমিও করেছেন। অদিতির চিন্তায় শেষ হয়ে যাচ্ছে যেন, উঠে দাঁড়িয়ে গেল বিছানা থেকে। জিজ্ঞেস করো, চাচা সে কি কিছু খেয়েছিলেন? কোনো মেডিসিন? হারুন বিরস কণ্ঠে বলল, না আপা, কিছুই খান না। বড় স্যার তো এখন কাতারে, আমি তো সব বুঝি না, কি ওষুধ খাওয়ামো। অদিতি শুনে গেল কি করবে এখন। অদিতি বলল, ধ্রুবর বাকি ফ্রেন্ডদের খবর দিয়েছেন? হারুন জবাবে হতাশ শ্বাস ফেলে বলল, বলছিলাম আমি, স্যার তো ডাইরেক্ট মানা করে দিছেন। আপনাদের বন্ধুগো মধ্যে কি কিছু হইতেছে আপা? অদিতির কণ্ঠ শুকিয়ে গেল। ছোট করে বলল, আপনি ওনার পাশে বসুন চাচা, আমি আসছি। অদিতি আর এক মুহূর্ত দেরি করলো না। হাত পা কাঁপছে ওর। ও ঘরে ছোট ইলেকট্রিক চুলা দিয়ে পাত্রে চাল আর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিল। খিচুড়ি রান্না শেষ হতে একটা ছোট টিফিন ক্যারিয়ারে সেসব হলো। ড্রয়ার থেকে একটা বড় শাল গায়ে জড়িয়ে নিয়ে তানিয়াকে বলে দ্রুত বেরিয়ে এলো। অদিতি টিফিন হাতে দ্রুপদের বাড়ির সামনে দাঁড়ালো। বিশাল বাড়ি, নেম প্লেটে লেখা ইয়ামিনস ফ্যামিলি। অদিতি কলিং বেল বাজাতেই দরজা খোলা হলো। হারুন অদিতিকে দেখতে মুহূর্তেই চিনে ফেললো। বিস্ময় নিয়ে বলল, আপনি অদিতি ভাবি না? ধ্রুব স্যার যারে ভালোবাসেন, একটু আগে আপনি আমারে কল দিছিলেন। অদিতি কিছুটা হকচকিয়ে গেল। এবারের সবাই কি অদিতিকে চেনে? কিভাবে? ও তো কোনোদিনও এই বাড়িতে পাও রাখেনি। অদিতি হতভম্ব করে বলল, আপনি আমাকে কিভাবে চিনলেন? হারুন মৃদু হেসে বলল, আপনার বড় একটা শাড়ি পরা ছবি ধ্রুব স্যারের রুমে টাঙানো আছে। আপনারা তো এই বাড়ির সবাই চিনে। আসেন ম্যাডাম, ধ্রুব স্যার রুমেই আছে, আমি আপনারা নিয়ে যাই। অদিতি লজ্জায় মাথা নিচু করে এগিয়ে গেল। ধ্রুবদের বাড়িটা বিশাল, অভিজাত পরিবেশ, দামি আসবাব, নিখুঁত সজ্জা, সবকিছুতেই পরিপূর্ণতা। অথচ বাড়ির ভেতরে এক ধরনের নিঃসঙ্গতা। কোথাও কোনো শব্দ নেই, শুধু 2-1 কাজের মানুষ বাড়িময় হাঁটাচলা করছেন। হারুন অদিতিকে এগিয়ে নিয়ে গেল ধ্রুবর রুমের দিকে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলো তারা। অদিতি দেখল ধ্রুব বিছানায় 2টো কম্বল জড়িয়ে শুয়ে আছে। কপালে জলপট্টি রাখা, মুখটা ফ্যাকাশে এবং রক্তিম। পাশে খাবার ট্রে ঢেকে রাখা, খাওয়া হয়নি তার এখনো বোঝা যাচ্ছে। রুমে বেডের উপরে দেয়ালে কালচারাল প্রোগ্রামে অদিতির নীল শাড়ি পরা একটা বিশাল ছবি ফ্রেম টাঙানো, যেখানে অদিতি গিটার হাতে হাসছিল কারোর সঙ্গে। অদিতি ছবিটা দেখেই মনে মনে অস্বস্তি বোধ করলো। সবাইকে ভাবছে বাড়ির কে জানে। ও টিফিন হাতে এগিয়ে গেল ধ্রুবর দিকে। ধ্রুবর পাশে বেডে বসলো না, চেয়ার টেনে বসলো। হারুন বলল, আপনি খাবার আনছেন? দেন, আমি প্লেটে বেড়ে দিতেছি। হারুন অদিতির হাত থেকে টিফিন হাতে নিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হবার শব্দ হতে অদিতি চুপচাপ চেয়ারে বসে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। কি শান্ত ইনোসেন্ট লাগছিল ধ্রুব ইয়ামিনকে। অথচ এই ছেলেটাই রেগে গেল, চারপাশ লন্ডভন্ড করে ফেলে। অদিতি হাত বাড়িয়ে জ্বর দেখল। ইয়া আল্লাহ, চমকে হাত সরিয়ে ফেললো। এত জ্বর! অদিতির মন আরো ব্যাকুল হলো যেন। ও দ্রুত জলপট্টি দেওয়া শুরু করলো। কপালে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই ধ্রুব বিড়বিড়ালো, মা ঠান্ডা লাগছে। অদিতির অস্থির হলো ভীষণ। ধ্রুব চুড়ে হাত বোলাতে বোলাতে বলল, ধ্রুব শুনছেন? এই ধ্রুব। ধ্রুব জবাব দিল না। হারুন ততক্ষণে এসে গেছে। ম্যাডাম, এই নেন, স্যারের খাইয়ে দেন। আর কিছু দরকার হলে ডাকবেন আমাকে, আমি পাশের রুমেই আছি। অদিতি হারুনের থেকে প্লেট নিল। হারুন হাতে করে বাড়ির মেডিসিনের বক্সও এনেছে। অদিতি বক্স থেকে নাপা বের করে রাখলো। হারুন বক্স রেখে দিল টেবিলে। অদিতির দিকে চেয়ে বলল, আপনি এত বেল্লা ম্যাডাম, ধ্রুব স্যার ভাগ্য করে এমন একটা লক্ষ্মী পাইছেন। হারুনের কথাতে অদিতি চুপ করে গেল। মাথাটা নিচু করে শুয়ে থাকা ধ্রুবর দিকে তাকালো। মনে মনে ভাবলো, সত্যি বলতে আমি না, বরং সেই আমার জীবনের ব্লেসিং। হারুন চলে গেল। যাবার আগে দরজা হালকা করে ভিজিয়ে দিয়ে গেল। রুমে এখন শুধুই অদিতি আর ধ্রুব। জানালার পর্দা হালকা দুলছে। রুমের বাতাস ভারী। ধ্রুব একটু নড়ে উঠল, যেন ঘুমের ভেতরে ওর অশান্তি হচ্ছে ভীষণ। অদিতি ধীরে ধীরে ধ্রুবর চুড়ে হাত রাখলো, ডাকতে লাগলো আলতো গলায়, ধ্রুব উঠুন, খেয়ে নিন, মেডিসিন নিতে হবে আপনার। ধ্রুব কয়েকবার ডাকাডাকির পর ধীরে ধীরে চোখ খুলল।
ঝাপসা দৃষ্টিতে শুরুতে অদিতির চিন্তিত মুখটা দেখতে পেল। অদিতির ওর দিকে ঝুঁকে আছে। ধ্রুব শুরুতে যেন বিশ্বাস করতে পারল না। ওর বাড়িতে ওকে না জানিয়ে অদিতি আসার মতো মেয়ে তো অবশ্যই নয়। তো তুমি এখানে কেন? ধ্রুব অস্ফুট স্বরে জিজ্ঞেস করল। অদিতি খিচুড়ি ধোয়া ওঠা প্লেটে ফু দিতে দিতে বলল, আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি, এখন উঠুন, খেয়ে নিন। ধ্রুব মুখ কুঁচকে ফেলল খাওয়ার কথা শোনা মাত্রই। মুখটা সম্পূর্ণ তেতো হয়ে আছে ওর, মজা পাচ্ছে না কোনো খাবারই। ও চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলল, খাবো না, ক্ষুধা নেই। অদিতি এবার রাগ দেখিয়ে বলল, আমি অনেক কষ্টে বানিয়ে এনেছি, আমার আনা খাবার নষ্ট করবেন আপনি? ধ্রুব চুপচাপ অদিতির রাগী মুখের দিকে তাকিয়ে রইল। এই রাগে ভরা মুখটা যেন অদ্ভুত ঠেকল ওর কাছে। মায়ের পর কেউ কখনো এভাবে তাকে যত্ন করেনি। অসুস্থতার দিনগুলোতে সে বরাবরই একা থেকেছে। দরজাটা বন্ধ করে নিজেকে পৃথিবী থেকে আলাদা করে রেখেছে, সৌরভ ইয়ামিনকেও দূরে রেখেছে। কিন্তু আজ অদিতি তার রুমে বসে তাকে এভাবে শাসন দেখাচ্ছে, এসব ধ্রুবর জন্য নতুন একদম। ধ্রুব এসবে অভ্যস্ত নয়। অদিতি ধ্রুবকে এখনো শুয়ে থাকতে দেখে আবার চোখ রাঙালো, বলল, আপনি উঠবেন না? আমি খাবার নিয়ে বেরিয়ে যাব ঘর থেকে। ধ্রুব অসুস্থতার মধ্যেও মলিন হাসতেও রাগী অদিতিকে ওর মারাত্মক লাগছে। ও আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলো। অদিতি সাহায্য করলো তাকে। ধ্রুব বালিশ পেছনে দিয়ে আরাম করে বসল। ক্লান্ত ভঙ্গিতে অদিতির দিকে তাকিয়ে বলল, দাও। অদিতির ঠোঁটে এবার হাসি ফুটল। ও প্লেট এগিয়ে দিল ধ্রুবর দিকে। ধ্রুব চামচ নিয়ে খেতে শুরু করলো। খিচুড়ি ধোঁয়া উঠছে। ধ্রুব এক এক চামচ খাবার মুখে নিচ্ছে। অদিতির চোখের সামনে যেন পুরো দৃশ্যটা ভয়াবহ সুন্দর দেখালো। ধ্রুব ওর হাতের বানানো খাবার এই জ্বরের মধ্যে তৃপ্তি নিয়ে খাচ্ছে। অনুভূতির আঁচড় অদিতির মনে এবারেও দাগ কেটে গেল। ও নির্নিমেষ চেয়ে দেখতে লাগলো ধ্রুবর খাওয়া। ধ্রুব খাওয়া শেষ করে প্লেটটা অদিতির দিকে বাড়িয়ে দিল। অদিতি মেডিসিন এগিয়ে দিল। ধ্রুব ঔষধ খেয়ে নিল। অদিতি কিছুক্ষণ চুপ করে রইল। ধ্রুব খাওয়া শেষ করে ক্লান্ত ভঙ্গিতে বেডে হেলান দিল। অদিতি বলল, শুয়ে পড়বেন? ধ্রুব উত্তর দিল, না, বসি কিছুক্ষণ। অদিতি এবার সাহস সঞ্চয় করে বলল, আপনার সাথে ইমন ভাইদেরকে কোনো সমস্যা চলছে? ধ্রুবর ভ্রু কুঁচকে গেল। মাথাটা এতক্ষণ ধরেছিল। অদিতির কথা শোনা মাত্রই ওর চোখে মুখে যেন ছড়িয়ে গেল সেই মাথা ব্যথা। ধ্রুব ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন করল, তোমাকে কে জানিয়েছে? অদিতি ঠোঁট চেপে উত্তর দিল, হারুন চাচা। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ শীতল ও সেভাবেই জবাব দিল, শাস্তি দিচ্ছি কিছু ভুলের জন্য, কদিন পর সব ঠিক হয়ে যাবে। অদিতি শ্বাস আটকে শুনে গেল কথাগুলো। কিছুক্ষণ চুপ থাকার পর অদিতি চোখ ছোট ছোট করে ধ্রুবর মতিগতি বোঝার চেষ্টা করে ভয় ভয়ে প্রশ্ন করল, আর আমার উপর কি আপনি এখনো রেগে আছেন? ধ্রুব ভ্রু তুলে তাকালো। অদিতির দিকে শীতল চোখে চেয়ে হেয়ালি করে বলল, রাগ করার মতো কিছু কি করেছো তুমি? অদিতি মৃদু কণ্ঠে বলল, আজ দুপুরে নদীর পাড়ে। ধ্রুব কথাটা শেষ করার সুযোগ দিল না। হাতে থাকা পানির গ্লাস টেবিলের উপর রেখে ঠান্ডা গলায় বলল, জানি না আমি কিছু। ধ্রুবর কণ্ঠে যে রাগ ছিল সেটা বোঝাই যাচ্ছে। অদিতির বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ধ্রুবকে এভাবে এড়িয়ে যেতে দেখে তার কান্না পেয়ে গেল। সে ধ্রুবর হাতটা আলতো করে ধরে বলল, সরি ধ্রুব, আপনি রাগ করেছেন আমি জানি। আপনি আমার উপর রাগ না করলে এভাবে শান্ত গলায় কথা বলতেন না। ধ্রুব অদিতির চেপে রাখা দুজনের হাতের দিকে একবার চেয়ে অদিতির গোল গোল মুখের দিকে তাকালো। অদিতির চোখে অনুনয় অপরাধবোধ স্পষ্ট। ধ্রুব হতাশ শ্বাস ফেলল সেটা দেখে। শীতল গলায় সোজাসুজি একটা প্রশ্ন করল, অদিতি, আজ অবধি আমি কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করেছি? একবারের জন্যেও? অদিতি সঙ্গে সঙ্গে বলল, ধ্রুব ধ্রুব কথা থামিয়ে আবারও দৃঢ় গলায় প্রশ্ন করল, ফার্স্ট আনসার মাই কোশ্চেন, হ্যাঁ কি না? অদিতি মাথাটা নিচু করে বলল, না। ধ্রুব এবার কিছুটা রাগ নিয়েই বলল, তাহলে সেদিন কেন তুমি আমাকে ধাক্কা দিলে? কেন তোমার আচরণে মনে হলো আমি আই অ্যাম এ ব্লাডি ইফটিজার, যে তোমাকে জোর জবরদস্তি করছে? অথচ আমি তোমার অনুমতি তখনও চেয়েছিলাম, চাইনি আমি? অদিতি মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। তার গলা কাঁপছেও উত্তর দেওয়ার চেষ্টা করলো, ধ্রুব, আমি সেটা ভেবে ধাক্কা দেইনি, আমি ভয় পেয়ে গেছিলাম। ধ্রুব তাচ্ছিল্যের হাসি হাসল।
ভয়? আমাকে ভয় পেয়েছিলে তুমি? তোমার কি মনে হয়েছে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে? ও গড অদিতি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে জাস্ট ছোঁয়ার জন্যে আমি এতটা কষ্ট করিনি। তুমি একবার বলতে এসব তুমি চাও না, আমি একবারের জন্যও তোমাকে টাচই করতাম না। তুমি আমার ব্যাপারে এসব ভাবলেই বা কিভাবে? জাস্ট স্পিচলেস। অদিতি টলমলে চোখে চেয়ে অধৈর্য গলায় বলল, ধ্রুব প্লিজ, আমাকে ভুল কেন বুঝছেন? আমি ভেবেছি আপনি বোধহয় এসব চান। শহরে না থাকায় হয়তো আমি এসব নিতে পারছি না ধ্রুব। বিয়ের আগে এইসব ব্যাপার নিয়ে আমি ভয় পাই ভীষণ। আমি ওরকম আপডেটেড মেয়ে ছিলাম না কোনোদিন। ধ্রুব এবার সরাসরি অদিতির দিকে তাকালো। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে তারপর হঠাৎ করে বলল, ও সবকিছুর মূলে তাহলে এক বিয়েই? বিয়ে হলেই তোমার ভরসা হবে? ধ্রুব ক্যারেক্টারলেস নয়। ওকে দেন লেটস গেট ম্যারিড, আজকেই, এই মুহূর্তেই। বোকাশোকা অদিতি হায়াতের মাথায় যেন বাজ ছিটকে পড়ে। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকিয়ে রয়েছে অদিতির হা হয়ে থাকা মুখটার দিকে। অদিতিকে এই মুহূর্তে ভীষণ বাচ্চা বাচ্চা লাগছিল। 20 বছরের একটা বাচ্চা। ধ্রুবর হাসি এলেও ও মুখ চোখ ইচ্ছে করে গম্ভীর করে রাখলো। অদিতি হতবুদ্ধি হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব ওর এভাবে তাকানো দেখে নিজস্ব ভঙ্গিতে ডান ভ্রুটা উচালো। অধরে দাঁত চেপে ঠান্ডার স্বরে বলল, কি তাকিয়ে আছো কেন এভাবে? এনি প্রবলেম? কথাটা বলে ধ্রুব এগিয়ে গিয়ে অদিতির হা হয়ে থাকা মুখটা থুতনি ছেড়ে বন্ধ করে দিয়ে ভ্রু বাঁকিয়ে ভয় পাওয়ার ভান করে বলল, ইয়োর রিয়াকশন ইজ স্কেয়ারিং মি। ধ্রুব সরে বসল। অদিতির হা হয়ে থাকা মুখটার বন্ধ আপাতত। অদিতি বিস্ময় চেপে রেখে বলল, মানে বিয়ে এইভাবে, এই অবস্থায়? ধ্রুব অবাক হওয়ার ভান করে নিজের দিকে তাকালো। এই মুহূর্তে ও ক্যাজুয়াল একটা টি শার্ট ট্রাউজার পরে আছে। বাসার ড্রেস দেখে ধ্রুব ভ্রু বাঁকিয়ে অদিতিকে দেখলো, তারপর গা ছেড়ে দিয়ে বলল, টি শার্ট পরে বিয়ে করা যায় না, পাঞ্জাবি পরতে হবে। ফাইন, আজ তোমাকে নিয়ে গিয়ে শপিং করে দিব, দুজনের হবে। অদিতি বিরক্ত হয়ে গেল এবার। ধ্রুবর মজা করাটা ওর একটুও ভালো লাগলো না। ও হাতে থাকা খিচুড়ির প্লেট ঠাস করে টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালো। চোখ মুখ কুচকে বলল, আপনি পাগল হয়ে গেছেন জাস্ট। আমার মনে হয় জ্বরে আপনার মাথাটা সম্পূর্ণ গেছে। ধ্রুব বিছানায় বসে থাকা অবস্থায় দুর্বল হাতেই অদিতির হাত টেনে ধরে ওকে আবার বসিয়ে দিল নিজের পাশে বিছানায়। অদিতি ধ্রুবর পাশে বসে বিরক্ত হয়ে তাকালো, বলল, ধ্রুব ভালো হচ্ছে না কিন্তু, মজা বন্ধ করবেন আপনি। ধ্রুব অদিতির হাতটা টেনে নিজের হাতে রাখলো। আঙুলের ভাঁজে আঙুল রেখে অদিতির চোখের দিকে তাকালো। মৃদু কণ্ঠে বলে গেল, আই এম ফাইন। তুমি শোনো, আগে আমাদের বিয়ে হয়ে গেলে তোমার বাবা ও আমাদের কোনো দিন আলাদা করতে পারবেন না। আর বিয়ে করা তো তোমার বাবাও সাপোর্ট করেন, রাইট? মনে করিয়ে দিচ্ছি, তোমার গ্রামের একজনের বিয়ে হওয়াতে তাদের আলাদা করা হয়নি। তোমার বাবা উল্টো খুশি ছিলেন তাদের উপর। আজকেই সবে বাড়ি থেকে পাওয়া এই খবরগুলো স্বয়ং ধ্রুবর মুখে হুবহু শুনে অবাক হয়ে গেল অদিতি। ও ভ্রু কুচকে ফেলল। আপনি আপনি এই খবর কোত্থেকে পেলেন? আমার বাড়িতে এখনো নজর রাখছেন আপনি? ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো, হেয়ালি করে বলল, তুমি জানতে না এসব? আমার শালা বলেনি তোমাকে? শালা? অদিতি ধ্রুবর কথার অর্থ কিছুই বুঝতে পারছে না। ধ্রুব এবার গলা কেশে মাথা তুলে তাকালো অবাক হয়ে বসে থাকা অদিতির দিকে। তারপর গলা খাকারি দিয়ে সুর টেনে টেনে বলে গেল, ইফাজ হায়াত, দ্য ব্রাদার অফ অদিতি হায়াত। অদিতির মুখ আবার হা হয়ে গেল। ও অবাক হয়ে বলল, ওর সঙ্গে আপনার কথা হয়? ইয়া আল্লাহ, আব্বা জানলে ওরে মেরে ফেলবে। ধ্রুব সঙ্গে সঙ্গে ভ্রু বাঁকালো। কেউ আমার শালাবাবুকে ধরতে পারলে তো, ওর দুলাভাই আছে না, হি উইল প্রোটেক্ট হিম। অদিতি হাল ছাড়লো। ধ্রুব যা নাছোড়বান্দা, যা বলে তাই করবে। ও ছোট করে শ্বাস ফেলে বলল, ধ্রুব আমার যেতে হবে, রাত হচ্ছে, আপনি শুয়ে পড়ুন। আমি রান্না করে রেখে যাচ্ছি, সময় মতো খেয়ে নেবেন, মেডিসিন নেবেন। আমি কিন্তু কল করে খোঁজ নেব। অদিতি কথাটা বলেই ধ্রুবর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। টেবিলের ওপর থেকে ব্যাগটা কাঁধে ঝোলালো। ধ্রুবর মুখটা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। আবার সেই একাকী দিন, অন্ধকার রুম। ছোট থেকে একা একা থেকে এতকাল অভ্যেস হলেও এখন অদিতি ওর জীবনে আসার পর মনে হয় কেউ একটা থাকুক পাশে। হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, মনে মন ছুঁয়ে রয়ে যায় পুরো সারাটা জীবন। ঘরটা অন্ধকার না হয়ে মোমবাতির আলোয় ঝিলমিলা
কাবার জুড়ে শাড়িগুলো লাল সাজুক যত্নে। এতক্ষণ ফুরফুরে মেজাজে থাকলেও মুহূর্তেই ধ্রুব কেসে ওঠে। কাশতে কাশতে বহু কষ্টে বলার চেষ্টা করলো, আমি সিক, আমাকে এভাবে রেখে চলে যাবে? অদিতি স্বাভাবিক চোখেই দেখতে লাগলো ধ্রুবর কাশি। এতক্ষণ যে লোক এত কথা বলে ফেলেছে, সে অদিতি চলে যাবার কথা শুনে আবার সিক হয়ে গেল। যত সব ধান্দাবাজি। অদিতি কোমরে হাত দিয়ে বলল, ধ্রুব, অ্যাক্টিং ভীষণ বাজে হচ্ছে কিন্তু। ধ্রুব কথাটা শোনা মাত্রই কাশি থামিয়ে ভ্রু কুচকে তাকালো। অদিতির কঠিন নির্দয় চোখ দুটো দেখে ও পরপর চোখ উঠে শ্বাস ফেলে বলল, ফাইন, অ্যাক্টিং করছি না। অসুস্থ থাকায় ধ্রুব রীতিমতো বাচ্চাদের মতো হয়ে গেছে। নিজের গম্ভীর রাগী জেদি স্বভাবের বাইরে গিয়ে ধ্রুব ইয়ামিনের এই ছেলে মানুষী আচরণগুলো অবাক ঠেকল অদিতির কাছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে বলল, আপনার কথা বলার ধরনে শুনে মনে হচ্ছে না আপনি আর সিক আছেন। ব্রেন ঠিকই ফাংশন করছে। ঘুমান এখন, আমি আসি। ফোনে যেন শুনতে না পাই আপনি মেডিসিন নিচ্ছেন না। এত সন্দেহ থাকলে থেকে যাও, তুমি থেকে টেক কেয়ার করো। ধ্রুবর কণ্ঠে বিরক্তি, এত দরদ সহ্য হচ্ছে না। অদিতি টেবিল থেকে মোবাইল ফোন নিতে নিতে বলল, জি না, যেদিন বউ হয়ে আসবো সেদিন থেকে এক্সট্রা টেক কেয়ার চলবে। ধ্রুব এবার অসভ্য চিন্তায় মাথার পেছনটা চুলকালো। বাঁকা হেসে বলল, রাতভর? অদিতি সঙ্গে সঙ্গে ভ্রু কুচকাল, ফোন হাতে নিয়ে ধ্রুবর দিকে তাকালো। কি? ধ্রুব সঙ্গে সঙ্গে ভদ্র ভাবটুকু মুখে ফুটিয়ে তুলে বলল, আই মিন কেয়ার, টেক কেয়ার চলবে। অন্য কিছু ভাবছো নাকি? ধ্রুব ভ্রু বাঁকালো। ওর চোখে দুষ্টু ইঙ্গিত। অদিতি মুহূর্তে লজ্জায় পড়ে গেল। মুখ লুকিয়ে অন্য পাশে সরিয়ে ফেললো। নিজেই নিজের এমন উদ্ভট চিন্তায় বিরক্ত, লজ্জিত। ধ্রুব তো এখন পেয়ে বসবে আরও। অদিতির লাজুক মুখটার দিকে ধ্রুব তাকিয়ে অবাক হওয়ার ভান করল। চোখ বড় বড় করে অদিতিকে ইচ্ছে করে টিস করতে বলল, কি তোফাজ্জল হায়াতের ভদ্রমে, এ অবস্থা তোমার? কি চিন্তা করছো আজকাল? আরে এখন আন্ডার এজ তুমি, এখনই এসব? ছি ছি। অদিতিও লজ্জায় যেন মারা যাচ্ছে। ও লজ্জায় মুখ সরিয়ে ফেলল। ধ্রুবর দিকে না তাকিয়ে মুচকি হেসে বলল, আমি আসছি। অদিতি চলে যাবে তার আগেই ধ্রুব মজা থামিয়ে পেছন থেকে ডাকলো, দাঁড়াও। অদিতি দাঁড়ালো। পেছন ফিরে তাকালো। ধ্রুবর শরীর থেকে কেবল এক ঝটকায় সরিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো বিছানা থেকে। ঠান্ডা লাগছে বিধায় টি শার্টের ওপরে গ্রে কালারের হুডি পরে নিল। টেবিলের ওপর থেকে বাইকের চাবি হাতে নিতে নিতে বলল, পৌঁছে দেই চলো। একটু আগেই ধ্রুব জ্বরে কথা অবধি বলতে পারেনি। এখনো নিজের স্বভাবের মধ্যেও আসেনি। আর এখন এত দূর বাইক চালাবে? অদিতির সঙ্গে সঙ্গে মানা করে বলল, না না, লাগবে না, আপনি সিক, বিশ্রাম নিন। ধ্রুব বাইকের চাবি পকেটে ঢোকাতে ঢোকাতে এগিয়ে এলো। অদিতির পাশে দাঁড়াতেই ছোট মোটে অদিতিকে মাথা তুলে তাকাতে হলো ধ্রুবর দিকে। ধ্রুব মৃদু হেসে অদিতির নাকে আঙ্গুল দিয়ে হালকা করে টোকা দিয়ে বলল, ধ্রুব সিক হতে পারে, কিন্তু নিজের রেসপন্সিবিলিটি জানো। পাকামো না করে চলো এখন। অদিতি নাকে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব ওকে ফেলেই আগে আগে হাঁটা ধরেছে। ততক্ষণে অদিতি কি করবে আর এই ছেলেকে যা বোঝাবে তার উল্টোটাই বুঝবে। তাই অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো ধ্রুবর সঙ্গে। বাইকের কাছে গিয়ে অদিতি আবার ধ্রুবর দুর্বল দেহ দেখে কাতর গলায় মানা করে বলল, ধ্রুব, আপনি এই অবস্থায় বাইক চালাবেন? কেন পাগলামো করছেন? জ্বর আপনার এখনো কমেনি। ধ্রুব এবার বিরক্ত হলো ভীষণ। এই মেয়েকে নিয়ে কই যাবে? ও অদিতির কথা এক ফোঁটা পাত্তা না দিয়ে সোজা ওর মাথায় কালো রঙের হেলমেট পরিয়ে দিয়ে সেটার উইন্ডো বন্ধ করতে করতে বলল, আর কথা বললে বাইক কাজী অফিসের সামনে গিয়ে থামাবো। ধ্রুব জ্বর নিয়ে অনেক কিছু করতে পারে, ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট। অদিতি ভ্রু কুচকে ফেলল। ধ্রুব বাইকে উঠে বসে হেলমেট মাথায় চড়িয়েছে। অদিতি সেভাবে দাঁড়িয়ে ধ্রুবকে দেখতে লাগলো। ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করে হেলমেটের উইন্ডোর ফাঁকে অদিতির দিকে তাকালো। ওর এমন তাকানো দেখে অদিতির সুরসুর করে উঠে বসলো বাইকে। বাইকের হ্যান্ডেলে হাত দিতেই ধ্রুব সামনে চেয়ে গম্ভীর গলায় বলল, ওটা ধরলে পড়ে যাবে, আমাকে ধরে বসো। অদিতি জানে হ্যান্ডেল ধরলেও পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তোফাজ্জলের সঙ্গে ও জীবনে বাইকে উঠেছে। যতবার বাবার সঙ্গে বাইকে উঠেছে জাপটে ধরেছে। ধ্রুবকে কিভাবে ধরবে? অদিতি ভয় পেয়ে না চাইতে ধ্রুবর পেটের দুপাশের হুডি আঙ্গুরের ফাঁকে হালকাভাবে খামচে ধরে রাখলো। লজ্জায় আয়নার দিকে আর তাকালো না। মুখ সরিয়ে অন্য পাশে তাকালো। ওর ভীষণ অস্বস্তি হচ্ছিল। এভাবে কোনো ছেলের বাইকে ও
অদিতি কুণ্ঠিত। ধ্রুব আয়নায় এতক্ষণ ধরে অদিতির এক একটা কাজ দেখছিল। অদিতি ধরে বসতে ও নিশ্চিন্ত হয়ে বাইক চালু করলো। হোস্টেলের সামনে আসতেই অদিতি তাড়াহুড়ো করে নেমে দাঁড়ালো। এতক্ষণ ধ্রুবর সঙ্গে বাইকে ছিল। জমে আছে যেন অদিতির সারা গা। ধ্রুব চাবি ঘুরিয়ে মাথা থেকে নিজে হেলমেট খুলল। ধ্রুবর এলোমেলো ব্রাশ ছাড়া ঝাঁকড়া চুলগুলো সঙ্গে সঙ্গে কপালের উপর ছড়িয়ে পড়ল। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর দিকে। অসুস্থ ধ্রুবকে মলিন চেহারায়ও খারাপ দেখাচ্ছে না, বরং হুডি গায়ে ঝাঁকড়া চুলে ধ্রুবকে দেখতে মারাত্মক লাগছিল। অদিতি লাচুক না হলে ধ্রুবকে বলে ধ্রুবর গায়ের ওই গ্রে রঙের হুডিটা চেয়ে নিত। ধ্রুব হেলমেট বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখনও ধ্রুবর হুডির দিকে চেয়ে আছে। ধ্রুব অদিতির চোখ লক্ষ্য করে ভ্রু কুঁচকে নিজের পরনের হুডির দিকে তাকালো। পরপর মাথা তুলে অদিতির দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে হঠাৎ বলল, লাগবে এটা? অদিতি চমকে উঠল। দ্রুত চোখ সরিয়ে বলল, কি? ধ্রুব স্বাভাবিক গলায় বলল, হুডি ভালো লেগেছে, নিবে? অদিতি লজ্জায় আইঢাই করে ওঠে। না না, আমি এমনিতেই। ধ্রুব অদিতির কথা পুরোটা আর শোনেইনি। নিজের মতো করে গা থেকে হুডিটা খোলা শুরু করলো। অদিতির চূড়ান্ত অপ্রস্তুত হয়ে গেল, যেন এভাবে কেন হ্যাবলার মতো হুডির দিকে তাকিয়েছিল। রাগে নিজেকে থাপ্পড় দিতে মন চাইল ওর। অদিতি দু হাতে মানা করলো, লাগবে না আমার। আমি ছেলেদের এটা নিয়ে কি করব? ধ্রুব হুডিটা শরীর থেকে খুলে অদিতির হাতে জোর করে গুছিয়ে দিয়ে স্বাভাবিক গলায় বলল, এটা ছেলেদের না, ধ্রুবর। তোমার ধ্রুবর, নিতেই পারো তুমি। ইউ হ্যাভ নাও লিগ্যাল রাইট ফর দিস। অদিতি নিজের হাতে ধ্রুবর জোর করে দেওয়া হুডির দিকে তাকিয়ে আবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব হালকা করে হেসে অদিতির নাকে আঙুল দিয়ে আলতো করে টোকা দিয়ে বলল, নাকটা লাল হচ্ছে, চেরি টমেটো লাগছে দেখতে, ইয়াম্মি টমেটো। জি। অদিতি তাড়াহুড়ো নাকে হাত দিল। ধ্রুব এক ভ্রু উঁচাতে অদিতি লজ্জায় নাক থেকে হাত সরিয়ে নিল। লাজুক গলায় হালকা হেসে বলল, আসি। ধ্রুব নরম গলায় বলল, বাই। অদিতি ধ্রুবর হুডি হাতে চলে যাচ্ছে। ধ্রুব তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। বড় শাল অদিতির গায়ে জড়ানো, তবুও শালের ফাঁকে উঁকি দিচ্ছে ওর লম্বা বিরুনি। ভালো লাগছে দেখতে। অদিতি হোস্টেলের গেটের সামনে যেতেই ধ্রুব চোখ সরিয়ে নিল। হেলমেট হাতে নিয়ে মাথায় দেবে তখন হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে অদিতি পেছন ফিরে ডাকলো, ধ্রুব। ধ্রুব হেলমেট হাতে মাথা ঘুরিয়ে তাকালো। অদিতি লম্বা শ্বাস ফেলল, তারপর ধ্রুবর প্রশ্নবোধক দৃষ্টির দিকে চেয়ে মৃদু কণ্ঠে বলল, আপনার বউ হলে এই হুডিগুলো কি সব আমার হয়ে যাবে? ধ্রুব অবাক হয়ে তাকিয়ে রইল অদিতির দিকে। ওর অবাক চোখ মুখ তারপর ধীরে ধীরে হেসে উঠল। ধ্রুব মৃদু হেসে মাথা নাড়ল। অ্যাবসোলুটলি। অদিতি লাজুক হাসল। হাতের হুডিটা এক হাতে নিজের সঙ্গে শক্ত করে চেপে হেসে বাম হাত নেড়ে আবার ফিসফিস করে বলল, বাই। ধ্রুব উত্তরে মৃদু হেসে বাই বলে হাত নাড়ল। অদিতি উত্তর পেয়ে লাজুক হেসে ভেতরে ঢুকে গেল। অদিতি যেতেই ধ্রুব ডান হাতের আঙুলের ডগায় কপাল চেপে হেসে ফেলল শব্দ করে। কপাল চুলকে বিড়বিড় করল। বাচ্চা একটা। ধ্রুবর জ্বর আবার বাড়ছিল। বাইক চালাতে চালাতেই সেটা ভীষণভাবে টের পাচ্ছিল সে। হুডি পরা থাকলে হয়তো বা এতটা হিম করা ঠান্ডা লাগতো না। হুডির কথা মনে পড়তেই ধ্রুবর গম্ভীর ঠোঁটে হালকা একটা হাসি দেখা গেল। ধ্রুব বাইকের হ্যান্ডেলে রাখা অদিতির পরা হেলমেটের দিকে তাকালো। হালকা হেসে হেলমেটটার উইন্ডো বন্ধ করে দিয়ে বিড়বিড় করল, আই গেস আই এম বিং ডেসপারেট লাভার। একচোট শীতল বাতাস শরীরে ঝাপটে পড়তেই শরীরের ভেতর কাঁপুনি শুরু হলো। শরীরটা যেন ঠান্ডায় হেরে পড়তে চাইছে। ধ্রুব ইয়ামিন বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে ধ্রুব লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্থির রাখার ব্যর্থ চেষ্টা করেও গেল পুরোটা রাস্তা। বাড়ির সামনে পৌঁছাতেই গেটের বাইরে সৌরভ ইয়ামিনের নিজস্ব টয়োটা গাড়ি দাঁড়ানো দেখতে পেল সে। সামনে টহলরত দুইজন পুলিশ সদস্য একবার তার দিকে তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ধ্রুব বাইক পার্ক করে বাড়ির দিকে এগিয়ে গেল। দরজা ছেড়ে ভেতরে ঢুকতেই বসার ঘরের আলো তার চোখে এসে লাগলো। সোফায় সৌরভ ইয়ামিন বসে আছেন। কালচে সাদা শার্ট, কালো কোট পরা, চোখের নিচে গম্ভীর ক্লান্তির ছাপ। তার পাশে কয়েকটি লাগেজ রাখা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল টেবিলের উপর এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। সৌরভের মুখে সেই পুরনো শাসনের ছায়া। ধ্রুব কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে গেল। চোখের দৃষ্টিতে অবজ্ঞা স্পষ্ট।
নিশ্চয়ই বিড়িতে কাঁদছিল, আর সেই কাজের কারণে সবাইকে ধ্রুবর অসুখের বাহানা শুনিয়েছেন। একই পুরনো ড্রামা। এক মুহূর্তের জন্য সৌরভের চোখের দিকে তাকিয়ে ধ্রুব পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। সৌরভ পেছন থেকে কঠোর গলায় ডাকলেন, দাঁড়াও ধ্রুব। সৌরভের গম্ভীর কণ্ঠ ঘরের নীরবতাকে ভেঙে দিল। ধ্রুব থেমে গেল, কিন্তু পেছনে ঘুরল না। হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সৌরভ এবার উঠে দাঁড়িয়েছেন, চওড়া কাঁধ সোজা, দৃষ্টি তীক্ষ্ণ। ধ্রুবর দিকে চেয়ে কঠিন গলায় প্রশ্ন করলেন, তুমি এই জন নিয়ে বাইরে কোথায় গিয়েছিলে? আমি পাগলের মতো সবকিছু ফেলে এখানে এসেছি। হারুন বলল তুমি খাওনি কিচ্ছু, এখন রেস্ট না নিয়ে কোথায় ছিলে? ধ্রুবর ঠোঁটে বাঁকা হাসিতে পেকে গেল। তার চোখের তীব্র বিদ্রুপ ফুটে উঠল। তোমাকে সব বলা লাগবে নাকি? সৌরভের চিবুক শক্ত হয়ে গেল, চোখের মণি সংকুচিত হয়ে উঠল। রাগ যেন ধীরে ধীরে জমাট বাঁধছে তার শরীরে। বেয়াদপি একদম করো না ধ্রুব। কোথায় গিয়েছিলে তুমি? ধ্রুব কিছু না বলে চোখ সরিয়ে নিল। মুখের অভিব্যক্তি থেকে অবজ্ঞার ছাপ একটুও মুছে যায়নি। ঘরের পরিবেশ থমথমে হয়ে উঠল। রান্নাঘরের ভেতর থেকে হারুন বাপ ছেলের উত্তেজিত কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে ছুটে এলো। ধ্রুব সৌরভ নামক স্বয়ং দুটো বাঘকে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে হারুনের মুখে ভয় আর উৎকণ্ঠার ছাপ খেলে গেল। সৌরভ হারুনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, ও মেডিসিন নিয়েছে? হারুন এক মুহূর্ত ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর মুখে ডোন্ট কেয়ার ভাব স্পষ্ট। হারুন দ্বিধা নিয়ে মাথা নাড়ল। ওই অদিতি ম্যাডাম এসেছিলেন রান্না করে। সৌরভের ভ্রু কুঁচকে গেল, তার চোখে বিস্ময় ভেসে উঠল। অদিতি সন্ধ্যায় এসেছিল? হারুন এবার নিচু গলায় বলল, জি, ধ্রুব স্যার কিছু খাচ্ছিলেন না, তাই উনি রান্না করে রেখে গেছেন স্যারের জন্য, আর এখন ধ্রুব স্যার ওনাকে পৌঁছে দিতে গিয়েছিলেন। সৌরভের চোখ এবার সরাসরি ধ্রুবর দিকে গিয়ে স্থির হলো। ধ্রুব সেই দৃষ্টি এড়িয়ে চোখ সরিয়ে নিল। কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইকের চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসলেন। হারুনের দিকে চেয়ে বললেন, এটাকে কিছু দিয়েছো খেতে? হারুন মাথা নিচু করে বলল, নুডলস দিয়েছিলেন, খাননি ম্যাডাম। সৌরভ এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন। মনে মনে হয়তো কিছু ভাবলেন, তারপর হাত তুলে ইশারা করে হারুনকে চলে যেতে বললেন। পাশেই সেক্রেটারি রাহুল আইপ্যাড হাতে দাঁড়ানো। আইপ্যাডে কিছু একটা করছে। সৌরভ জিজ্ঞেস করেন, সমস্যা সলভ হয়েছে? রাহুল চিন্তিত গলায় বললেন, হিসেব এখনো মিলছে না স্যার, চেষ্টা করছি আমরা, টিম লাগিয়েছিলাম, ওরাও পজিটিভ উত্তর দিতে পারছে না। সৌরভ এবার রেগে গেলেন, চিৎকার করে বললেন, ঘোড়ার ঘাস কাটো বসে তুমি আর তোমার টিম। একটা খাতার হিসেব মেলাতে পারছো না? যদি কোনোভাবে এটা মিডিয়ার কানে যায় ভাবতে পারছো কি হবে? রাহুল দ্রুত বলল, স্যার আমরা ট্রাই করছি, আপনি প্লিজ শান্ত হন। সৌরভ উঠে দাঁড়ালেন, টেবিল থেকে মোবাইল হাতে নিয়ে আঙুল উঁচিয়ে রাহুলকে শাসালেন, আজকের মধ্যে সব সলভ করো। করতে না পারলে স্যালারি বাড়বে না, পারলে চাকরি থেকে রিজাইন দিবে। রাবিশ লোকজন পুষে রেখেছি এতদিন। সৌরভ রাগে গজরাতে গজরাতে শিশির দিকে এগোলেন। ধ্রুব তার রুমের বেড়ে হেলান দিয়ে বসে আছে। ঘরের আলো কমিয়ে রেখেছে, চুলগুলো এলোমেলো, চোখের পাতা ভারী। পাশের টেবিলে রাখা পানির বোতলটা খালি। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। ডাক্তার আফজাল প্রবেশ করলেন, সাথে সৌরভও। ধ্রুব তাদের দেখা মাত্রই বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। শুরু হবে এসের ডাক্তারির নাটক এখন। ভালো লাগে না আর এসব। ধ্রুবর ভাবনা মতোই বেশ অনেকক্ষণ ধরে আফজাল পরীক্ষা করলেন ধ্রুবকে। তাপমাত্রা মেপে কিছুক্ষণ চেক আপ করে বললেন। সৌরভ হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ধ্রুবর দিকে এক ঝলক দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল পিতৃসুলভ যত্ন আর উদ্বেগ। ধ্রুব সেই দৃষ্টি এক মুহূর্তের জন্য এড়াতে পারল না, কিন্তু সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল, যত ন্যাকামো। অথচ ধ্রুব জানলই না সৌরভ ইয়ামিন এই মুহূর্তে লাইফের সবচেয়ে কঠিন সময়টুকু পার করছেন। ধ্রুব এই সময়েও ছেলের প্রতি নিজের দায়িত্বগুলো ঠিকঠাক করে যাচ্ছেন। ধ্রুব যতই ওনার থেকে মুখ ফেরাক, সৌরভ ধ্রুবর মাকে মৃত্যুর সময় কথা দিয়েছেন মা হারা ছেলেকে পুরোটা সময় দুহাতে আঁকড়ে রাখবেন, কোনোদিন মায়ের অভাব বুঝতে দেবেন না। তবু এত চেষ্টা করেও সৌরভ পারেননি। ধ্রুব বরং কয়েক লক্ষ মেল দূরে সরে গেছে তার থেকে। ডাক্তার চলে গেলেন। সৌরভ ছেলের ক্লান্তিতে ভেঙে পড়া মুখটার দিকে চেয়ে ধীরে ধীরে বললেন, কি খাবে? স্যুপ নাকি অন্য কিছু?
ধ্রুব চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মাথার উপর কম্বল চেনে বলল, আই নিড স্লিপ নাও। সৌরভ কিছু বলতে গিয়ে থেমে গেলেন। হাত বাড়িয়ে ছেলের কপালে হাত রাখার ইচ্ছে হলো, কিন্তু ফোনের রিংটোনে সেই মুহূর্তটাকে ভেঙে দিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল তোফাজ্জল নামটা। ধ্রুব দেখল নামটা, ওর ভ্রু কুঁচকে গেছে মুহূর্তেই। ও তাকালো সৌরভের দিকে। সৌরভ স্বাভাবিকভাবেই ফোন রিসিভ করেন। কি তোফাজ্জল, কেমন আছো? অনেকদিন পর কল দিলে ভাই। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ। ভালো, তোমরা? সৌরভ বললেন, একটু ঝামেলায় আছি। ভাবি বাচ্চারা ভালো তো? তোফাজ্জল উত্তর দিলেন, হ্যাঁ ভালোই। সৌরভ বললেন, তোমার মেয়ের কি খবর, বিয়ে হয়ে গেছে? তোফাজ্জল থামলেন, বললেন আবার, না, পাত্রের সমস্যা থাকায় বিয়েটা হয়নি। পাত্র খুঁজছে ওর জন্য। তোমার জানা হতে ভালো পাত্র থাকলে আমাকে বলিও। সৌরভ স্বাভাবিকভাবেই বললেন, নামটা কি যেন তোমার মেয়ে? ওপাশ থেকে উত্তর এলো, অদিতি হায়াত। সৌরভের চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুব চমকে তাকালো। দেয়ালের গায়ে ঝোলানো অদিতির ওই নীল শাড়ি পরা ছবির দিকে এক ঝলক তাকালেন সৌরভ। সৌরভ আলগোছে ধ্রুবর দিকে চেয়ে বললেন, ছবি আর বায়োডাটা পাঠিয়ে দাও, আমি দেখছি। কল কাটলেন সৌরভ। ফোনের ওপাশে ছবিটা দেখে সৌরভ ধ্রুবর দুজনের ভ্রু একসঙ্গে কুঁচকে গেল। ধ্রুব হতভম্ব হয়ে সৌরভের দিকে তাকিয়ে রইল। ওর মাথায় কিছুই যেন ঢুকলো না। সৌরভ মজা করে যে হেসে বললেন, ও তাহলে তোফাজ্জলই তোমার হবু শ্বশুর? বাহ বাহ। ধ্রুব নিজের বিস্ময়টুকু লুকিয়ে বলল, কি বলেছে উনি? সৌরভ হাসলেন। তার দৃষ্টিতে হালকা মজা যেন ঝিলিক দিল। তোমার প্রেমিকার জন্য পাত্র খুঁজতে বলল। ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল। সৌরভ হেসে বললেন, ভালো হয়েছে, বাবা হয়ে আমি তোমাকে শুধরাতে পারিনি, তোফাজ্জলই পারবে। ধ্রুব সৌরভের এমন মজা নেওয়াটায় বিরক্ত হয়ে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিভাবে উনি তোমাকে চিনেন? ঘরের মধ্যে থমথমে নীরবতা নেমে এলো। সৌরভ শান্ত গলায় অতীতের স্মৃতির গহ্বরে হারিয়ে যেতে যেতে বলতে শুরু করলেন। তার কণ্ঠ যেন পুরনো স্মৃতিচারণে ভারী হয়ে উঠল। তখন আমি উঠতি রাজনীতিবিদ, তোমার মা তখনও জীবিত, তখনও তার ক্যান্সার ধরা পড়েনি। একদিন লক্ষ্মীপুর যাই আমরা কয়েকজন বন্ধু মিলে। ওই বাসে তোফাজ্জল ছিল। ওর তখন পায়ে সমস্যা, একটা অ্যাক্সিডেন্টের পর হাঁটায় অসুবিধা হতো। পথে মধ্যে ওই বাসে ইঞ্জিন ব্লাস্ট করে আগুন লেগে যায়। আমরা সবাই বেরিয়ে আসতে পারলেও তোফাজ্জল আটকে যায়। সবাই যখন বেঁচে স্বস্তির শ্বাস ফেলছিলাম, হঠাৎ আমার মনে হলো গাড়িতে কাউকে দেখা যাচ্ছে। তখন আমরা তোফাজ্জলের চিৎকার শুনি গাড়ির ভেতর থেকে। বাকিরা ভয় পেয়ে যায়। তখন চারপাশে আগুন জ্বলছে, কেউ এগিয়ে যায়নি ভয়ে। আমি তখন যুবক, রক্ত টকবক করছে। আমি কারো বাধা না মেনে ঝাঁপিয়ে পড়ি ভেতরে। কোনো রকমে তোফাজ্জলকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। আমার কাঁধের দিকে একটা পোড়া দাগ আছে না, ওটা তখনকার। তোফাজ্জলের গায়ে আগুন লেগেছিল, আর পিঠেও আছে পোড়া দাগ। তারপর থেকে তোফাজ্জলের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়। ওর ছেলে মেয়েরা তখন ছোট, আমি নাম জানতাম শুধু। কিন্তু ওখান থেকে ফিরে আমার তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ কমে যায়। তোমার মা মারা যাওয়ার পর আমি এক প্রকার কাজে ডুবে যাই। বাড়িতে না গেলেও 2-3 বছর আগে ওকে একবার ঢাকায় দেখেছিলাম। আমার সাথে তখন ওই লাস্ট দেখা হয়েছিল। ভাবি বাচ্চাদের সম্পর্কে তেমন কিছু জানা হয়নি, তাই জানতাম না। অদিতি, এই যে অদিতি হায়াত, যাকে তুমি ভালোবাসো। ধ্রুব চুপচাপ শুনে গেল। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে লাগলো। ভ্রু কুঁচকে আছে, চোখের পাতা কিছুটা ভারী হয়ে এলো। সে একপাশে মুখ ফিরিয়ে নিল, নিচু গলায় বিড়বিড় করে বলল, কোইন্সিডেন্ট। সৌরভ এবার ধ্রুবর দিকে তাকালেন, বললেন, তুমি চাইলে আমি তোমার কথা তোফাজ্জলকে বলতেই পারি। ধ্রুব চকিতে দৃষ্টিতে সৌরভের দিকে তাকালো। এত সহজ সবকিছু, অতিথিকে বিয়ে করার কত সুন্দর উপায়। অথচ ধ্রুব জেদ দেখালো। ঠোঁট শক্ত করে কামড়ে ধরে বলল, দরকার নেই, আমার লাইফ আমাকে দেখতে দাও। সৌরভ এবার চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আলো আধারি ঘরে তার মুখটা যেন আরো গম্ভীর দেখাচ্ছে। শান্ত কণ্ঠে বললেন, বাবার কাছে হেল্প চাওয়া খারাপ কিছু না, সমস্যা নেই। যেদিন তোমার মনে হবে আমাকে বাবা বলে হেল্প চাওয়া যাবে, চেও, আমি হেল্প করব। তোমার জীবনটা যদি আমি নিজের হাতে সাজিয়ে দিতে পারি, আমার চেয়ে বোধহয় বেশি খুশি আর কেউ হবে না। ধ্রুব তাকিয়ে রইল সৌরভের দিকে, পরপর মুখ ঘুরিয়ে নিল। সৌরভ বাতি নিভিয়ে দিতে দিতে ধীর গলায় বললেন, ঘুমাও, অসুস্থ তুমি। তারপরে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ধ্রুব কোকের বোতল হাতে আড্ডাখানায় বসে আছে। জ্বর নিয়ে আজও ভার্সিটিতে।
তার চোখে মুখে এক অস্থিরতা। বোতলটা হাতের আঙুলের ফাঁকে বারবার ঘোরাচ্ছে, দাঁত দিয়ে অধর কামড়ে কিছু একটা ভাবছে শুধু। ইমন পাশ থেকে ঠান্ডা গলায় বলল, তুই অযথা এসব প্যাচাল পারছিস। আঙ্কেলের কাছে সাহায্য চাইলে আমি কোনো প্রবলেম দেখছি না। ধ্রুব কোকের বোতল ঝাঁকানো বন্ধ করে বিরক্ত গলায় বলে উঠল। দরকার নেই আমার। সুমন এবার পাশ থেকে বোঝানোর চেষ্টা করে বলল, অদিতি ভাবি ওনার বাবাকে রাজি না করাতে না পারলে কখনোই আপনাকে লুকিয়ে বিয়ে করবে না ভাই, এটা জানেন? ধ্রুব রাগে ফুঁসে উঠল। কোকের বোতলটা মাটিতে এবার ছুঁড়ে মারল। অন্য উপায় বের করতে হবে, তবু তার কাছে গিয়ে আমি নিজেকে ছোট করব না। সে ছাড়া কি এই বিয়ে ইম্পসিবল নাকি? ইমন দীর্ঘশ্বাস ফেলল। ধ্রুব অযথাই যে এই ফালতু জেদগুলো দেখাচ্ছে, এইসব ওকে কে বোঝাবে? হঠাৎ কোথা থেকে রাজন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ধ্রুবর সামনে দাঁড়ালো। কাপা গলায় বলল, ধ্রুব ভাই, আপনার বাবাকে মানি লন্ডারিং মামলায় ফাঁসানো হয়েছে। টিভিতে নিউজ হচ্ছে। মোবাইল কোথায় আপনার? ধ্রুব হতবাক হয়ে গেল। দুবার ভ্রু এটা শুনে কুঁচকে গেল, আর চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর হাত দিয়ে ইমনকে ইশারা করে বলল, এমবি আছে, ফেসবুক অন করো। ধ্রুবর কণ্ঠে কিছু একটা যেন ছিল। ইমন ভয়ে ভয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকলো। ফোনের স্ক্রিনের আলো ওর থমথমে মুখটা আরো স্পষ্ট করে তুলল। ঢুকে ইমনের চোখ ছানা ভরা হয়ে গেল। পুরো নিউজ ফিড জুড়ে একের পর এক পোস্ট, লাইভ ভিডিও আর নিউজ আর্টিকেল। সৌরভ ইয়ামিনের মানি লন্ডারিং কাণ্ড। বড় বড় হেডলাইন সংবাদপত্রের কাট আউটের মতো ভেসে উঠছে স্ক্রিন জুড়ে। কিছু পোস্টে পুলিশের ছবি, কিছু পোস্টে সৌরভ ইয়ামিনের সাদা অলিভ রঙের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি। ইমন ফাঁকা ঢোক গিরে ভয়ে কাঁপতে থাকে। হাতে নিজের ফোনটা এগিয়ে দিল ধ্রুবর দিকে। ধ্রুব ধীরে ধীরে ইমনের হাত থেকে ফোনটা নিল। ওর চোখের মনি স্ফীত হয়ে উঠল। আঙুল দিয়ে দ্রুত স্ক্রল করতে লাগলো। একের পর এক ভয়াবহ তথ্য ভেসে উঠেছে স্ক্রিনে। তারপর ধ্রুব ইউটিউব খুলল। চোখ মুখ শক্ত করে একটা ভিডিও ক্লিপ চালু করলো। ভিডিওটি মাত্র 10 মিনিট আগে আপলোড করা হয়েছে। নিউজ অ্যাঙ্কারের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে উঠল, খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনকে মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক করা হয়েছে। এই অবৈধ অর্থ পাচার চক্র চলছে গত 10 বছর ধরে। গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। প্রায় 100 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ দুপুরে পুলিশ কমিশনার হিমেল হোসেন চিরুনি তল্লাশি চালাচ্ছেন ইয়ামিনের বাড়িতে। মন্ত্রীর ব্যক্তিগত বাংলো থেকে তাকে আটক করা হবে। আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিবেদক ফয়াজ। ধ্রুব ভিডিওটা শেষ হওয়ার আগেই ফোনটা বন্ধ করে ইমনের দিকে তাকালো। তার চোখে বিস্ময়, রাগ আর হতাশার মিশ্রণ। ইমন আশেপাশে তাকালো, কেউ কি ওদের দেখছে। তারপর ধ্রুবর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুই সব জানতিস? তুই কি কোনোভাবে এর সঙ্গে জড়িয়ে আছিস? ধ্রুব একথা শুনে ইমনের ফোনটা ছুঁড়ে মারল তার কোণে। ইমন দ্রুত কাজ করলো, ফোনটা শক্ত করে চেপে ধরলো যেন সেটা হাত থেকে পড়ে না যায়। ধ্রুব দ্রুত কয়েকটা বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। তার মুখ কঠোর, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রাজন আর সুমন একে অপরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলল, ভাই, আমরাও যাচ্ছি। ইমন ভাই, আপনি ভাইয়ের লগে যান। ইমন তাড়াতাড়ি ধ্রুবর পেছনে বাইকে চেপে বসল। বাইকটা স্টার্ট দেওয়ার পর মুহূর্তেই ধ্রুব গতি বাড়িয়ে দিল। ইমন বাইকের 180 স্পিড দেখে ভয়ে ধ্রুবর কাঁধে হাত চেপে ধরল। ধ্রুব অদ্ভুত আচরণ করছে, তার গভীর শ্বাস নিতে থাকা কাঁধগুলো বোঝাচ্ছিল ভেতরে কি যেন দাউ দাউ করে জ্বলছে। ইমন তার কাঁধে হাত রেখে ভাবছিল যে বাবাকে ধ্রুব কখনো বাবা বলে স্বীকারই করেনি, সেই বাবার জন্য ওর আজ এতটা অস্থিরতা কেন? অদিতি অনেকদিন পর পড়ার টেবিলে বসেছে। সামনে সেমিস্টার ফাইনাল। বইয়ের পাতাগুলো ওর সামনে খোলা থাকলেও অদিতির মন অন্য কোথাও। সময়ের চাপ, নতুন নতুন প্রেমের দহন, তার মধ্যে পড়ার চাপ, সব মিলিয়ে মাথার ভেতরে যেন যুদ্ধ চলছে। হঠাৎ দরজা ছেড়ে তানিয়া দৌড়ে ঢুকলো রুমে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, নিঃশ্বাস দ্রুত। তানিয়া কোথাও কিছু না বলে সরাসরি ফোনটা অদিতির সামনে ধরল। অদিতি ভ্রু কুচকে তানিয়ার দিকে তাকালো। তানিয়া এক শ্বাসে বলে গেল, তোর হবু শ্বশুরকে পুলিশ নিয়ে যাবে আজ। পুরো মিডিয়া খেপে গেছে। অদিতি তানিয়ার দিকে চেয়ে পরপর অবিশ্বাসের চোখে ফোনের দিকে তাকালো। নিউজ ফিরে শুধু একটাই নাম ঘুরপাক খাচ্ছে, সৌরভ ইয়ামিন। তানিয়া বলল, অনেকে তো আন্দাজ করছে ধ্রুব ভাইও এতে জড়িয়ে আছে। পুলিশ প্রমাণ পেলে ওনাকেও নিয়ে যাবে। অদিতি অবিশ্বাস নিয়ে বলল,
ধ্রুব এসব কখনো করবেন না। তানিয়া বলে উঠল, ধ্রুব ভাই কি আদৌ জানিস তার বাবার ডান হাত, মন্ত্রী মানুষ, খুন খারাপি এসব ছোটোখাটো মানি লন্ডারিং এসব ওদের হাতে দুধ ভাত। ধ্রুব ভাই যে আঙ্কেলের সব কাজে হেল্প করে এটা সবাই জানে। আমার মনে হচ্ছে ধ্রুব ভাইও এই কেসে ফেসে যাবে। কল করেছিস ওনাকে? অদিতি তানিয়ার বাকিটা আর শুনল না, দ্রুত উঠে দাঁড়িয়ে ধ্রুবকে কল দিল। ধ্রুব সবে বাড়ির সামনে বাইক থামিয়ে নামলো। সামনে বাড়ির বিশাল ভিড়, আশেপাশে মিডিয়ার লোকজন। বাড়ির সামনে মানুষ গিজগিজ করছে, পুলিশের বিশাল বাহিনী লাঠি উঁচিয়ে মানুষদের সামলাচ্ছে, কেউ কেউ মোবাইল তুলে ভিডিও করছে। ধ্রুব বাইক থেকে নামতেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অদিতি ইজ কলিং। ধ্রুব বিরক্ত হয়ে এক মুহূর্তের জন্য ফোনের দিকে তাকালো, তারপর কলটা কেটে দিল। তারপর সে এগিয়ে গেল পুলিশের ব্যারিকেডের দিকে। ঠিক তখনই গোয়েন্দা সংস্থার গাড়ি এসে থামল। দরজা খুলে বেরিয়ে এলেন তাকবীর দেওয়ান। তিনি মোবাইলের কানে নিয়ে কথা বলছিলেন। ধ্রুব তার দিকে এগিয়ে গেল। তাকবীর দেওয়ান ফোন রেখে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব ওনার সামনে গিয়ে দাঁড়ালো, কিছুটা উদ্বেগ দেখিয়ে বলল, আঙ্কেল এসব কি হচ্ছে? তাকবীর দেওয়ান ধ্রুবর কাঁধে হাত রাখলেন। ডোন্ট ওয়ারি ধ্রুব, আমরা দেখছি বিষয়টা। ধ্রুবর চোখে রাগ। এসব ড্রামা মন্ত্রী জগতে নতুন নয়। 2 বছর আগেও সৌরভ ইয়ামিন আরেকটা কেসে ফেসেছেন। তাকবীর দেওয়ানের সাহায্যে সেই কেস সলভ করা হয়েছিল। ধ্রুবর চোখ মুখ শক্ত, বলল, অ্যাগেইন আবার এসব মেলোড্রামা? কে করছে এসব? আমাদের এবার বের করাই লাগবে, বড্ড উঠছে সবাই। তাকবীর দেওয়ানের কানে ব্লুটুথ, ভীষণ ব্যস্ত এখন। উনি ব্যস্তভাবেই বললেন, আমরা দেখছি এটা নিয়ে, একসঙ্গে বসবো, কিন্তু তার আগে তোমার বাবাকে নির্দোষ দেখানো লাগবে। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তাকবীর দেওয়ান ধ্রুবর দিকে তাকিয়ে বললেন, ষড়যন্ত্র হতে পারে, আবার সত্যিও হতে পারে। তোমার বাবাকে আমি 2 দিন আগেও সতর্ক করেছিলাম। যাই হোক, তোমার নামে কিন্তু অভিযোগ এসেছে। প্রমাণ পেলে পুলিশ তোমাকেও গ্রেফতার করবে। তুমি কিছুদিন গা ঢাকা দাও, আমি বিষয়টা দেখছি। তাকবীর দেওয়ান ফোর্স নিয়ে ভেতরে চলে গেলেন। অদিতির বারবার কল আসছে। খোদা, এই মেয়েটা এত অধৈর্য কেন? ধ্রুব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অদিতির কল রিসিভ করো। রাগে শুরুতেই দিল ধমক। হোয়াট? বারবার কল দিচ্ছ কেন? কল ধরছি না মানে ব্যস্ত আছি, রাইট? অদিতি থেমে গেল। যা বলার ছিল গিলে নিয়ে নিচু গলায় বলল, সরি। সরি শব্দটা শোনা মাত্রই ধ্রুবর সব রাগ পড়ে গেল। ধ্রুব নিজেকে ঠান্ডা করলো, বলল, কি বলবে? অদিতি কম্পিত গলায় বলল, ধ্রুব এসব আপনার নামেও কি মামলা? প্লিজ বলুন। ধ্রুব চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল, মৃদু গলায় বলল, ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। এখনো মামলা হয়নি, রাইট? আর হবেও না, প্রমিস। আর শোনো, টেনশন না নিয়ে চুপ করে বসে থাকো, আমাকে কল দিও না, আমি ব্যস্ত থাকবো। ধ্রুব আবার হেয়ালিতে উত্তর দিচ্ছে, এড়িয়ে যাচ্ছে এত গুরুতর বিষয়টা। অদিতি ভয়ে প্রায় কান্না গলায় বলল, ধ্রুব প্লিজ, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ধ্রুব গভীর শ্বাস নিয়ে ধীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখে তাকালো। চোখ তো নয়, যেন সিংহের দৃষ্টি। ধ্রুব হালকা হাসল, এবার তীব্র গলায় রহস্য করে বলল, ডোন্ট প্যানিক, ফ্রম নাও এভরিথিং উইল বি নিট অ্যান্ড ক্লিন, বাই অ্যান্ড লাভ ইউ। অদিতিকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব কল কেটে দিল দ্রুত। এমন একটা মুহূর্তে ধ্রুবর মুখে লাভ ইউ শুনে সম্পূর্ণ গা যেন ঠান্ডা হয়ে গেল অদিতির। অন্য সময় হলে অদিতি লজ্জায় হেসে ফেলতো, তবে এখন কেন জানে ওর হাসি বা লজ্জা কিছুই পেল না। ও দ্রুত আঙুল চালিয়ে ইমনকে কল লাগালো। ইমন ভিড়ের মধ্যে থেকে পাশ কাটিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে অদিতি অস্থির কণ্ঠে বলল, ভাইয়া আপনি কোথায়? আশপাশে ভিড়ের জন্য কিছু শোনা যাচ্ছিল না। ইমন চেঁচিয়ে বলল, ধ্রুবদের বাড়িতে আছি আমি। অদিতি শুনে দ্রুত বলল, প্লিজ ভাইয়া, ধ্রুবর দিকে খেয়াল রাখবেন। ও রাগের মাথায় কিছু একটা করে বসবে, আমার ভয় হচ্ছে। ইমন এবার দীর্ঘশ্বাস ফেলল। অদূরে ধ্রুবকে দেখা যাচ্ছে। সে ভিড়কে নিজের শক্তপোক্ত হাতে ছেড়ে ইয়ামিন বাড়ির সদর গেট দিয়ে প্রবেশ করছে। ইমন সেদিকে চেয়ে বলল, রিল্যাক্স অদিতি, আমি আছি। কিন্তু তুমি তো জানো ধ্রুব যা ভাবে সেটাই করেই ছাড়ে। দেখা যাক কি হয় সামনে। অদিতি চুপ করে গেল। ইমন এবার হুট করে ভাবুক কণ্ঠে বলল, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ধ্রুব হঠাৎ করে তোর বাবার প্রতি এতটা সফট হলো কিভাবে? এমনটা আগে কখনো দেখিনি। সামথিং ইজ ফিশি মেবি।